সো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস হ্যাঁ জানি যে পুরো 12 ঘন্টা পরে ভিডিও দিয়েছি, আর সত্যি বলতে গেলে আজকে যদি আমি লাইভ রেসলমেনিয়া দেখতাম তাহলে বোধহয় আমার আর ইউনিভার্সিটিতে 10টায় ক্লাস করা হতো না। সত্যি বলতে গেলে আজকে যদি আমি সকাল 5:30টায় উঠে যদি হাফও দেখতাম তাহলে বোধহয় আমি ইউনিভার্সিটিতে মানে জেগে জেগে ক্লাস করতে পারতাম না। এটা খুবই স্বাভাবিক, কিন্তু হ্যাঁ ভাই ক্লাস ছিল না একটা পিরিয়ডে, তো সেখানে আমি একটুখানি মানে দেখেছি। আর সত্যি বলতে গেলে সেই সমস্ত ম্যাচগুলো দেখেছি যেগুলোতে মানে বলতে গেলে থান্ডারাস হওয়ার কিছু ছিল, কিন্তু অনেস্টলি বলতে কিছু কিছু ম্যাচ এমন ছিল যেখানে মানে একদম হিলোরিয়াস, মানে একদম পুরো আলাদাই লেভেলে গেছে। তো আজকে আমরা সমস্ত ম্যাচগুলো গাইস রাসেলমেনিয়া নাইট 2 এর ম্যাচগুলোকে নিয়ে ডিসকাশন করবো, অ্যাবাউট গাইস বিহাইন্ড দ্য সিন থেকে শুরু করে সমস্ত কিছু, আর হোয়াট নেক্সট সেটাকে নিয়েও ডিসকাশন করবো। তো গাইস আমাদের রাসেলমেনিয়া নাইট 2 আজকে সত্যি বলতে গেলে কালকে তো ভাই যা হয়েছে, মানে কোডি রোডসের রিটার্ন থেকে শুরু করে স্টোন কোল্ড স্টিভ অস্টিন 19 বছর পরে আবার রেসেল করাতে একটা আলাদাই থান্ডারাস ছিল। আমার মনে হচ্ছিল ভাই নাইট 2 তে কিছু গ্রেটেস্ট তো হবে। হ্যাঁ ভাই গ্রেটেস্ট রাসেলমেনিয়া মেইন ইভেন্ট তো ছিল, মানে বিগেস্ট রাসেলমেনিয়া মেইন ইভেন্ট বলে কথা। কিন্তু যে ম্যাচগুলোর উপর এক্সপেকটেশন আমরা ভাবছিলাম যে কি হতে পারে সেইগুলোই গাইস থান্ডারাস ম্যাচ দিয়েছে, কিচ্ছু বলার নেই। তবে গাইস রাসেলমেনিয়া নাইট 2 শুরু করেছে আমাদের দ্য কিং অফ কিং দ্য গেম ট্রিপল এইচ কে দিয়ে। গাইস সত্যি বলতে গেলে ভাই ট্রিপল এইচ যখন মানে এন্ট্রি নিল তখন মানে সবাই মানে চিয়ার করছে, আর স্বাভাবিক আমার বোঝাই যাচ্ছে ভাই ট্রিপল এইচ মানে রিসেন্টলি রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে, আর শাহ ব্যাপার রাসেলমেনিয়া এসে কিছু না কিছুতে একটা কথা বলবে। আর শাহ ব্যাপার ভাই রাসেলমেনিয়াতে এলো, মানে কি বলবো রিংয়ে উঠলো, মানে পোজ দিচ্ছিল, মানে সবাই মানে একদম পুরো উত্তেজিত হয়ে গেছিল। তারপরে তো শাহ ব্যাপার গাইস মানে সবাইকে থ্যাংক ইউ জানালো, তারপরে আমি দেখছিলাম যে মানে ওয়েলকাম করলো রাসেলমেনিয়ার মধ্যে। আর তারপরে সব থেকে শেষে মানে কিছু না বলেও বলে দিয়ে চলে গেল যে সে তার ইন রিং কেরিয়ার থেকে রিটায়ারমেন্ট নিয়েছে, যখন সে তার ওই দুটো বুট যখন মানে রিং এর মধ্যে ছেড়ে দিয়ে চলে গেল। তো সত্যি বলতে গেলে মনে আছে সেই রাসেলমেনিয়ার মধ্যে আন্ডারটেকার সেই জ্যাকেট তারপর হ্যাট রেখে দিয়ে গেছিল, পুরো ওরকম ফিলিং লাগছিল। আর সিরিয়াসলি মানে সবাই বুঝে গেছে যে মানে কি হতে চলেছে। সত্যি কিছু বলা নেই ভাই, ট্রিপল এইচ মানে গ্রেট স্বাভাবিক ব্যাপার। আমরা হয়তো ইন ফিউচার ট্রিপল এইচকে হয়তো নেক্সট ইয়ার হল অফ ফেমেও দেখতে পাবো, তো ইন্ডাক্ট হবে, তো কিচ্ছু বলার নেই। তারপরে গাইজ আমাদের যে প্রথম ম্যাচটা এসেছিল সেটা হচ্ছে গাইজ ট্রিপল থ্রেট ম্যাচ ফর WWE র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। স্বাভাবিক ব্যাপার গাইজ আমাদের ছিল হচ্ছে চ্যাম্পিয়ন্স RK Bro ভার্সেস আলফা একাডেমি ভার্সেস স্ট্রিট প্রফিট। তো ওভারঅল গাইজ বলা চলে যে হ্যাঁ ভাই এই ম্যাচটার মধ্যে সবার একটাতেই ইন্টারেস্ট ছিল, আর কিছুই ছিল না, সেটা হচ্ছে ভাই রেন্ডি অর্টনের থেকে কিছু থান্ডারাস RKO দেওয়ার। কিন্তু অবভিয়াসলি গাইজ ম্যাচটা মানে যেরকম ভাবে স্টার্ট হয়েছিল একটা আলাদাই ফ্লেভার দিয়েছিল, মানে মন্টেজ ফোর্ড যেভাবে জাম্প মেরেছিল, তারপরে আমরা চ্যাট গেবেলের থেকেও মুনসল দেখতে পেয়েছিলাম। তো সত্যি বলতে গেলে থান্ডারাস হয়েছে। তারপরে ভাই রেন্ডি অর্টন আর রিডেলের মানে ডুয়েল ডিডিটি থেকে শুরু করে তারপরে ভাই আর কেউ ভাই রেন্ডি অর্টনের আর কেউ তো ভাই আমরা জানি মিডিয়া আর কেউ কিরকম কিরকম দেয় ইভেন্ট গাইজ আজকে দিয়েও ছিল। কিন্তু মানে কি বলবো ভাই রিডেল মানে যেরকম টাইপ মেরে ধাপাপ করে দিল ভাই ওটা মানে থান্ডারাস হয়েছে। আর সত্যি বলতে গেলে ওটা আর কেউ না কাটার অনেকটা এরকমই লেগেছে, কারণ তোমরা আগের দিনকে দেখেছিলে ভাই কোডি রোজ জাম্প মেরে সেথ রলিন্সকে কাটা দিয়েছিল, তো অনেকটাই যেন ওরকম লাগে। কিন্তু রেন্ডি অর্টন তো ভাই কিচ্ছু বলার নেই, মানে ওরটা তো যেটা হয় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়াটা ভাই থান্ডারাস, ওটাকে কিচ্ছু বলার নেই। কিন্তু পসিবলি যেন আমার এরকম মনে হচ্ছিল তাহলে কি রেন্ডি অর্টন টার্ন করবে, মানে রেন্ডি অর্টনে এখন ভাই একটা ওই মানে কি বলবো মানে রেন্ডি অর্টন আর রিডেলের মধ্যে রাইভেলি ক্রিয়েট করার একটাই রাস্তা, আমার তো তাই মনে হয় যে মানে রেন্ডি অর্টন দেখছে ভাই আমারই সমস্ত মুভগুলোকে ও ইউজ করছে, বেটার সেল করছে, তো স্বাভাবিক ব্যাপার এখান দিয়ে কি তাহলে টার্ন হতো। কিন্তু গাইস এরকম আজকে কিচ্ছু হয়নি, স্বাভাবিক ব্যাপার আমাদের RK Bro টাইটেল রিটেন করে নিয়েছে। আর তারপরে ভাই স্ট্রিট প্রফিট একটা সেলিব্রেশনে হাত বাড়িয়ে দিয়েছিল RK Broর কাছে। শুধু তাই নয় ভাই গেবল স্টিভসন যে রিং সাইডে ছিল তাকেও মানে ওয়েলকাম জানিয়েছিল। কিন্তু গেবল স্টিভসন ওঠে আর ওই টাইমে সাডেনলি চ্যাট গেবল এসে ধামাপ করে মারে, আর ভাই হাত থেকে ওই বলতে গেলে গ্লাসটা পড়ে যায়। স্বাভাবিক গায়ে চ্যাট গেবল শুশ করে, কিন্তু গেবল স্টিভসন পুরো খোঁচে মুড়ে চলে যায় যাকে বলতে গেলে। আর চ্যাট গেবল স্টিভসনকে বোঝাচ্ছে ভাই বিজনেসে কিভাবে কি করতে হয়, বা বলতে গেলে মানে এখানে কিরকম মানে কি করতে হয়, মানে এরকম শেখাতে গেছিল। কিন্তু চ্যাট গেবলের কাছেই ভারী পড়েছে ভাই, একটা বেলি টু বেলি সুপ্লেক্স দিয়ে দেখিয়ে দিয়েছে। ওভারঅল আমি ভাবছিলাম বোধহয় যে হ্যাঁ ভাই গেবল স্টিভসনকে হয়তো কোনো ম্যাচে ইন্ট্রোডিউস করা হবে, কিন্তু এরকম ভাবে কিচ্ছু হয়নি। আগের নাইটও স্টেফানি ম্যাকম্যান ইন্ট্রোডিউস করেছে
মানে এই নাইটেও সাহেব ভাই এরকম ভাবে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, জাস্ট একটা মানে কি বলে অ্যাপিয়ারেন্স দিয়েছে আর সেরকম ভাবে কিছুই না। তো গাইস ওভারঅল গাইস যদি তুমি ম্যাচ হিসেবে দেখো তাহলে আমার গাইস ম্যাচটা এমনিতে ভালো লেগেছে, দে আর নো ডাউট গাইস। ওভারঅল আমরা তো ভাই দেখতে চেয়েছিলাম কিছু আর কেউ কিছু থান্ডার্স মুভ। তো ওভারঅল বলা চলে যে হ্যাঁ এটা 5/5, মানে ওরকম কোনো হাই ফাই ম্যাচ হয়নি, কিন্তু যতটা এন্টারটেইন করার জন্য ততটা দিয়েছে, দে আর নো ডাউট। তো আমার তরফ থেকে তো ভাই 4.5/5 সাহেব ব্যাপার 4.5 রেটিং হবে, কারণ আমার মনে হচ্ছে ভাই হ্যাঁ ম্যাচটা ভালো হয়েছে, দেয়ার নো ডাউট। কিন্তু 0.5 আমি কেটেছি, তার কারণ হচ্ছে ভাই আমরা ভেবেছিলাম হয়তো যে এই ম্যাচটার পরে হয়তো কোনো নেক্সট কিছু হয়তো লেভেল হয়তো কিছু কারুকার্য হবে, যেটা এখানে আর কিছু দেখানো হয়নি। অবভিয়াসলি গাইজ এখানে আর্কের বোধ জাস্ট টাইটেল রিটেন করে নিয়েছে, তো কিচ্ছু বলেনি। কিন্তু হ্যাঁ পসিবলি হয়তো র আফটার রাসেলমেনিয়াতে হয়তো কিছু থান্ডার্স হতে পারে, কিন্তু কিচ্ছু বোঝা যাচ্ছে না গাইজ। তারপরে যে ম্যাচটা হয়েছিল সত্যি এটা থান্ডার্স আমার তো মনে হয়েছিল ভাই হতে চলেছে, সেটা হচ্ছে গাইজ ওমস ভার্সেস ববি ল্যাশলির মধ্যে। ভাই ভাই শক্তি ভার্সেস শক্তি যাকে বলতে গেলে পুরো থান্ডারাস ম্যাচটা হয়েছে। আর ভাই মানে আমার মনে হয়েছিল ভাই এখানে ববি ল্যাশলি আর ওমাসের মানে ফাইট হচ্ছে বলে কথা। আর ভাই এই ম্যাচটা জাস্ট ব্রন স্ট্রোম্যান এন্ড রোমান রেন্সের যেরকম রাইভেলি চলেছিল ওরকম ভাবে দেখাবে। আমি হয়তো ভেবেছিলাম যে ববি ল্যাশলি এখানে হেরে যাবে, কারণ ওমাস যেহেতু একটা মানে হেভি জায়ান্ট, তো তার কাছে হয়তো প্রথম ভিক্টরিটা হয়তো ববি ল্যাশলির হবে না। কিন্তু এখানে থান্ডার্স ভাই ববি ল্যাশলি অ্যাক্ট করেছে, মানে ববি ল্যাশলিকে জাস্ট এখানে দেখিয়ে দিয়েছে ভাই তো আমার সামনে যেই আসুক মানে যত বড়ই যাই হোক পুরো চির দুঙ্গা ফাড় দুঙ্গা পুরো এরকম জায়গা বলতে গেলে মানে এরকম থান্ডার্স কাজ করেছে। আর অবভিয়াসলি গাইস ববি ল্যাশলি এখানে ভিক্টরি তো তুলে নিয়েছে ভাই স্পিয়ারের পর স্পিয়ার। কিন্তু অনেস্টলি বলতে গেলে আমি ভেবেছিলাম যে এই ম্যাচটা হয়তো ওরকম ভাবে হবে না, এই ম্যাচটা হয়তো ইন ফিউচার হয়তো এরকম ভাবে বিল্ড হবে যে ওমাস ফার্স্টে জিতলো তারপরে হয়তো ববি ল্যাশলি কন্টিনিউ করলো, তো সেখান দিয়ে হয়তো হবে। কিন্তু পসিবলি আমার মনে হচ্ছে ববি ল্যাশলির হয়তো মানে কি বলবো রিটার্ন বা বলতে গেলে কাম ব্যাক স্বাভাবিক ব্যাপার। তোমরা জানো যে এলিমিনেশন চ্যাম্বার ইনজিওর্ড হয়ে গেছিল, তো ওই কাম ব্যাক ভিক্টরিটা হয়তো একটা গ্রেটেস্ট ভাবে রেখেছে। তো ওভারঅল বলা যেতে পারে যে হ্যাঁ এই ম্যাচটা কিন্তু নেক্সট লেভেলকে সেরকম ভাবে কোনো মিন করেনি, আর ম্যাচটা খুবই ছোট্টখাট্টো ভাবে হয়েছে, তেমন বেশি কোনো হাই ফাই ওরকম ভাবে হয়নি, জাস্ট সিম্পল ভাবে হয়েছে। তাই জন্য এটা আমার কাছে 4/5 বলতে গেলে 4 রেটিং এর থেকে আর বেশি কি বা পাবে। কিন্তু হ্যাঁ ভাই ম্যাচটা ভালো হয়েছে, মানে যেরকম তোমরা পছন্দ করবে জাস্ট সিম্পলের মতো হয়েছে। কিন্তু তারপরে ভাই যেটা হয়েছে সেটা তো মানে কিচ্ছু বলার নেই, সেটা হচ্ছে ভাই এনিথিং গোজ ম্যাচ, স্যামি জেন ভার্সেস জনি নক্সভিলের মধ্যে ম্যাচ। আর ভাই আমি এই ম্যাচটার মধ্যে ভাবছিলাম ভাই এনিথিং গোজকে কিরকম ভাবে ইউজ করবে, কিন্তু তোমরা মানে এরকম ভাবে ইউজ করেছে মানে কি ছিল না, মানে যেখান সেখান দিয়ে মানে স্যামি জেনের উপর অ্যাটাক হয়ে যাচ্ছে, মানে পুরো বলতে গেলে মানে স্যামি জেনকে যেন মনে হচ্ছে সত্যি ভাই একটা ইঁদুরকে চারপাশ দিয়ে মানে কল লাগিয়ে ঘিরে ধরেছে, মানে তো পালাতে পারবে না এরকম জায়গায় বলতে গেলে। অ্যাট দি এন্ড গাইজ একটা মাউস ট্র্যাপের মধ্যে ঢুকিয়ে পিন করা হয়েছে স্যামি জেনকে, মানে ভাবতে পারছো কিরকম থান্ডারাস ব্যাপার হয়েছে গাইজ। ওভারঅল বলা চলছে হ্যাঁ মানে এইটা বলা যেতে পারে একটা নন টাইটেল ম্যাচ। এমন কোনো সুপারস্টার নেই, কোনো বিগেস্ট সুপারস্টার নেই, বা বলতে গেলে কোনো বিগেস্ট রাইভেলি নেই, তাও কিন্তু একটা খুব ভালো রাইভেলি ক্রিয়েট হয়েছে, একটা খুব কমেডিয়াস টাইপের জিনিস পুরো মানে সাজানো হয়েছে। অ্যাট দি এন্ড গাইস একটা থান্ডারাস বলতে গেলে পুরো A to Z মানে ম্যাচটা স্টার্টিং থেকে এন্ডিং মানে পুরো মানে ফ্লেভার দিয়ে গেছে, মানে দেখানো হয়েছে এটা মানে জ্যাকাস ফরএভার যে মানে এন্টারটেইনিং একটা পুরো মানে জাঁকজমক করে দিয়েছে, মানে কিচ্ছু বলেনি। মানে ইভেন আমি ম্যাচটা যখন ফার্স্টে দেখছিলাম আমি স্কিপ করে করে দেখছিলাম, ইউনিভার্সিটিতে দেখছিলাম, কিন্তু তারপরে যখন আমি দেখছি ভাই একটা জায়গায় এরকম এরকম হচ্ছে তখন আমি আবার মানে কি বলবো আবার আগের থেকে দেখা শুরু করেছিলাম। তো সত্যি বলতে গেলে এটা তো ভাই 5/5 ছাড়া আর কোনো কথা হবে না, মানে কিচ্ছু বলার নেই। মানে সত্যি বলতে গেলে খুবই থান্ডারাস হয়েছে, দেয়ার নো ডাউট। আর এরপরে গাইস যে ম্যাচটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই ফেটাল 4-way ম্যাচ ফর WWE ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, যেখানে কারা কারা ছিল ভাই নামগুলো তো বলতে হবে। একদিকে ছিল গাইস আমাদের চ্যাম্পিয়ন্স হচ্ছে কুইন জালিনা ভেগা আর কারমেলা, তার এগেনস্টে ছিল হচ্ছে রিয়া রিপ্লি আর লিভ মর্গানের একটা টিম, শায়না বেসলার নাটালিয়ার মধ্যে একটা টিম, আর একটা হচ্ছে ভাই আমাদের নিওমিয়া সাশা ব্যানের মধ্যে একটা টিম। আর গাইস ওভারঅল গাইস ম্যাচটা আমি ফার্স্টে ভেবেছিলাম মধ্যে যে আগের ম্যাচটা থান্ডারাস হয়েছে, এই ম্যাচে হয়তো কিছু না কিছু হয়েছে। দেখো ওভারঅল গাইস বলা চলে যায় ম্যাচটা কিন্তু ভালো হয়েছে, ফ্লেভার দিয়েছে, প্রত্যেকটা সুপারস্টার নিজেদের মুভকে পারফর্ম করেছে, ম্যাচটাকে একটু যেন বেশি লেন্দি আমি বলবো না টেনেছে। কিন্তু গাইস ওভারঅল বলা যেতে পারে প্রত্যেকটা সুপারস্টার কিন্তু এখানে প্রত্যেকটা দিক দিয়ে কিন্তু স্পট দিয়ে গেছে, মানে শায়না বেসলার থেকে শুরু করে মানে প্রত্যেকটা সুপারস্টার দেয়ার নো ডাউট। কিন্তু অ্যাট দি এন্ড এটা খুবই অবভিয়াস ছিল যে ভাই এখানে একটা টিমই ভিক্টরি পাবে, আর সেটা হয়ে গেছে গাইস সাশা ব্যাংক আর নিওমি। গাইস ওভারঅল বলা চলে যে হ্যাঁ ভাই সাশা ব্যাংকে তোমরা হয়তো ভাববে যে ভাই ভিক্টরি তো পেয়ে গেছে, খুবই অবভিয়াস ভিক্টরি ছিল। কিন্তু সত্যি একটা কথা যদি শোনো তাহলে খুব অবভিয়াস মানে খুবই শক হবে, সেটা হচ্ছে ভাই এটা সাশা ব্যাংকের ফার্স্ট রাসেলমেনিয়া ভিক্টরি, কারণ এর আগে কিন্তু সাশা ব্যাংক অনেক রাসেলমেনিয়াতে অ্যাপিয়ারেন্স তো দিয়েছে কিন্তু কখনো ওরকম ভাবে ভিক্টরি পায়নি। বলা যেতে পারে সাশা ব্যাংকে এমন এমন ম্যাচে দেওয়া হয়েছিল যেখানে মানে অবভিয়াসলি বলা যেতে পারে যে
থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন হয়তো বেশি শাইন করেছিল। স্বাভাবিক ব্যাপার, তোমরা জানি যে লাস্ট ইয়ার তো বিয়াঙ্কা বেলারের কাছে হেরে গেছিল। তো অবভিয়াসলি গাইস এটা সাশা ব্যাঙ্কের ফার্স্ট রেসলমেনিয়া ভিক্টরি বলে কথা। আর ওভারঅল গাইস আমাদের ওমেন্স ট্যাগ টিম টাইটেলকে ক্যাপচার করেছে, তো এটা সত্যি বলতে গ্রেটেস্ট ব্যাপার। আর ভাই সাশা ব্যাঙ্ক নর্মালি এর আগে বেলির সাথে দুবার জিতেছে, আর এখন ভাই নিয়মির সাথে, তো একটা আলাদাই অ্যাচিভমেন্ট, দেয়ার নো ডাউট। কিন্তু হ্যাঁ ভাই ওভারঅল ম্যাচটা আমি বেশি কিছু হাইফাই এতে দেখিনি। আর সত্যি বলতে গেলে আমাদের কোনো এক্সাইটমেন্টও অত বেশি ছিল না, তাই জন্য ওভারঅল বলা যেতে পারে যে ম্যাচের রেজাল্ট থেকে শুরু করে ম্যাচের পারফরমেন্স থেকে শুরু করে এটা ভাই 3/5, আর এর থেকে বেশি আর কি দেবো। কিন্তু হ্যাঁ ম্যাচটার মধ্যে অত বেশিও মানে ছিল, যা করার করে দিয়েছে। আমি আর ভাই এটার মধ্যে কিছু বলতে চাই না, কারণ ওভারঅল গাইজ বলা চলে যে আমি একটা দুটো ম্যাচ তো ভাই স্কিপ করতামই, কারণ অত আমার সময় ছিল না গাইজ। কিন্তু যে ম্যাচটার উপর প্রচুর এক্সাইটমেন্ট ছিল সেটা হচ্ছে গাইজ হল অফ ফেমার এজ ভার্সেস এজের স্টাইলের মধ্যে ম্যাচ। আর গাইজ এই ম্যাচটা শুরু হওয়ার আগে যদি একটুখানি বলি তাহলে ভাই এজের স্টাইল যখন এন্ট্রি নিচ্ছিল ওই টাইমে আমার অনেকেই বলছে নাকি, আমি জাস্ট নিউজে দেখলাম যেটা হচ্ছে গাইজ পায়রো ব্লাস্টের জন্য মানে এজের স্টাইলের গাল দিয়ে রক্ত বেরিয়ে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে ভাই এজের স্টাইল হয়তো এন্ট্রি নেওয়ার সময় হয়তো কিছু থেকে ধাক্কা খেয়েছে বা এরকম কিছু হয়তো হতে পারে, কারণ পায়েরোতে অত বেশি ব্লাস্ট হয় না যে মানে এতটা মানে ছিঁড়ে যাবে মানে পুরো গাল। কিন্তু এনিওয়ে গাইস একটা অ্যাক্সিডেন্ট বলতে গেলে একটা ইনসিডেন্ট তো ঘটে গেছে। কিন্তু গাইস এজ যেরকম ভাবে এন্ট্রি হয়েছে একটা থান্ডারাস এন্ট্রি, মানে এজকে মানে যেরকম ভাবে হিল ক্যারেক্টার দেওয়া হয়েছে গাইস, মানে এখন মনে হচ্ছে ভাই হ্যাঁ এর আগে আমরা যেরকম এজকে হিলে দেখে এসেছি ভাই এই এজ মানে টোটালি মানে আরো ইমপ্রুভ আরো আলটিমেট পজিশনে আছে, সেটা মানে বোঝাই যাচ্ছিল। ওভারঅল গাইস ম্যাচ যথেষ্ট থান্ডারাস হয়েছে, মানে ম্যাচের মধ্যে দেখানো হয়েছে একে অপরের উপর পাঞ্চ মারা হচ্ছে, মানে কি বলবো মানে যেরকম ভাবে মানে শত্রুতা মানে যা রয়ের মধ্যে হয়েছে, মানে এজের স্টাইলের উপর অ্যাটাক করে গেছিল এজ, তো স্বাভাবিক এজের স্টাইল এখানে বদলা নিয়ে যাচ্ছে। কিন্তু ম্যাচের এন্ড যথেষ্ট বেশি শকিং হয়েছে, আনপ্রেডিক্টেবল হয়েছে। আর আমার মনে হয় ভাই হ্যাঁ এই ম্যাচটার এন্ডটা এরকমভাবেই করা উচিত ছিল, তার কারণ হচ্ছে ভাই পসিবলি আর এটা খুবই স্বাভাবিক যে এজের স্টাইল আর এজের কিন্তু রাইভেলরি ক্রিয়েট হয়েছে রেসলমেনিয়ার মধ্যে, আর এটা হয়তো এরপরে আরো এগোবে গাইস। সাডেনলি ডেমিয়ান প্রিস্ট অ্যাপিয়ারেন্স দেওয়া স্বাভাবিক ব্যাপার গাইস, এখানে এজের স্টাইল একটুখানি ডিস্টার্ব হয়ে যায়, আর এটাই ওর হারের কারণ হয়ে দাঁড়ায়। তো গাইস ডেমিয়ান প্রিস্ট আর এজ এখন একটা ফ্যাকশন ক্রিয়েট হয়েছে, আর এটা আমার মনে হচ্ছে গাইস পসিবলি এটা এজের স্টাইলের সামনে একটা হিউজ বলতে গেলে মানে পিলার হয়ে দাঁড়াবে, আর এটা হয়তো এজের স্টাইলকে একটা নেক্সট লেভেল রাইভেলরি ক্রিয়েট করবে। কারণ তোমরা এতদিন হয়তো এজের স্টাইলকে দেখে এসছো চ্যাম্পিয়নশিপ পোর্ট্রেটে গিয়ে রাইভেলরি ক্রিয়েট করেছে, কিন্তু এটা আমার মনে হয় ভাই এজের স্টাইলের কাছে এই মানে ডাব্লিউডাব্লিউর মধ্যে একটা খুব ভালো বুকিং, তাই জন্য আমার মনে হয় ভাই হ্যাঁ এটা যথেষ্ট করাটা দরকার ছিল। তো ওভারঅল গাইস বলা চলে যদি আমি এটাকে রেট করি তাহলে ভাই এটাতে আমি বেশি আর আমি কি রেট দেবো ভাই, এটা মানে বেশি তো দেওয়া উচিত, কিন্তু হ্যাঁ পসিবল গেছে এই ম্যাচটা যেরকম ভাবে এন্ডিং হয়েছে এটা যথেষ্ট বেশি শকিং, মানে ডেমিয়ান প্রিস্টকে নিয়ে আসা আমার মনে হয় ভাই এটা ভালো হয়েছে। কিন্তু অনেস্টলি যাকে আমি 5/5 দিয়েছি তো তার এগেনস্টে এটা অত বেশি মানে আপ হয়নি, তাই জন্য এটা গাইস 4.7/5 গাইস 4.7 রেটিং পাবে। আর এর থেকে আমার বেশি কিছু আমি বলবো না। কিন্তু গাইস তারপরে যে ম্যাচটা হচ্ছে সেটা হচ্ছে গাইস কোফি কিংস্টন এন্ড জেভিয়ার উডস ভার্সেস শেমাস এন্ড রিচ হল্যান্ডের মধ্যে ম্যাচ। ওভারঅল গাইস এই ম্যাচটা নাইট 1 এ ছিল, নাইট 1 থেকে নাইট 2 তে পাঠিয়ে দিয়েছে ভিন্স ম্যাকম্যান, তো কিচ্ছু বলা নেই গাইস। ওভারঅল এই ম্যাচটার উপর ইন্টারেস্ট কিছুই ছিল না, কিন্তু যখন আমি দেখলাম তখন দেখলাম যে জাস্ট কোফি কিংস্টন এন্ড জেভিয়ার উডস জাস্ট বিকে অ্যাজ এ ট্রিবিউট দেওয়ার জন্য ওভারঅল গাইস মানে ড্রেস আপ করে এসেছে, তো স্বাভাবিক। কিন্তু ম্যাচটা মানে যেরকম এন্ডিং হয়েছে এটা খুবই আজব লাগলো। ইভেন গাইস আমার পুরো অ্যাটেনশন একজনের উপরে ছিল, সেটা হচ্ছে গাইস পেট ডান, ও সরি পেট ডান না, ওর নাম কি জানো, এটা কি নাম জানো, হ্যাঁ বচ বা বুচ যা ইচ্ছে বলো ভাই। বুচ একটু বেশি যেন খেপে যায় মাঝে মধ্যে ভাই, অ্যাটাক করা শুরু করে দিয়েছিল, আর শেমাস আর রিচ হল্যান্ড মিলে ধরছিল ভাই। এই ম্যাচটা কি ছিল মানে আমি জানি না ভাই, এই ম্যাচটা তোমরা না ক্রিয়েট করতে তাহলেও হতো। ওভারঅল গাইস এই ম্যাচটা সেট ছিল যে নিউ ডে ভার্সেস 3 মেম্বারের মধ্যে ম্যাচ হবে, মানে শেমাস রিচ হল্যান্ড এন্ড পেট বুচের মধ্যে ম্যাচ হবে। কিন্তু এই ম্যাচ তো অবভিয়াসলি হয়নি, স্বাভাবিক ব্যাপার, তোমরা জানো যে বিগি তো ভাই ইনজুয়ার। কিন্তু পসিবলি এই ম্যাচটা আর আমি বেশি কি বলবো ভাই, এই ম্যাচটা 2 রেটিং ছাড়া আর বেশি কিছু পাবে না। হ্যাঁ ভাই ম্যাচের মধ্যে জাস্ট বিকে ট্রিবিউট দেওয়ার জন্য জেভিয়ার উডস আর কোফি কিংস্টন এরকম ড্রেস আপে এসছে, বাস ওটাতেই আমার যথেষ্ট ভালো লেগেছে, আর আমি কিছু বলতে পারবো না। কিন্তু ব্যাস তারপরে যে ম্যাচটা হয়েছে সেটা দেখার পর সত্যি মানে হিলোরিয়াস অ্যাক্ট হয়ে গেছে, আর তারপরে একটা ড্রিম ম্যাচ ক্রিয়েট হয়েছে। ফার্স্টে তো গাইজ হয়েছে অস্টিন থিওরি অ্যান্ড পেট ম্যাকাফির মধ্যে ম্যাচ, আর ওভারঅল গাইজ তার মধ্যে ভিন্স ম্যাকম্যান থাকবে না হতে পারে, আমরা ভাবছিলাম গাইজ ভিন্স ম্যাকম্যান কিছু না কিছু একটা রোল প্লে করবে, আর ভিন্স ম্যাকম্যান গাইজ মানে ইন্ট্রোডিউস করছে অস্টিন থিওরিকে অ্যাজ এ নেক্সট ফিউচার চ্যাম্পিয়ন হিসেবে। তারপরে ভাই অস্টিন থিওরি আর পেট ম্যাকাফির মধ্যে ম্যাচটা হলো গাইজ, ম্যাচের মধ্যে অস্টিন থিওরি মানে স্বাভাবিক একটা পারফরমেন্স তো দেবেই, কিন্তু পেট ম্যাকাফি এক একটা জাস্ট টার্ন করেছে, মানে সেই কি বলবো টার্ন বাকালে উপর থেকে মানে জাম্প মারা, তারপরে উপরে ধাপ করে ধরে মানে সুপার প্লেক্স দেওয়া, মানে আলাদাই ফ্লেভার ছিল। কিন্তু অ্যাট দি এন্ড যখন অস্টিন থিওরি এটিএল লাগাতে গেছিল ওই টাইমে গাইজ রোল আপ করে পিন করে দিয়েছে
পেট ম্যাকাফি আর পেট ম্যাকাফির কাছে প্রথম রেসলমেনিয়া ভিক্টরি বলে কথা, তো সত্যি বলতে গেলে একটা খুবই থান্ডারাস ব্যাপার। কিন্তু ভিন্স ম্যাকম্যান একটুখানি খেপে যায়, মানে খুবই স্বাভাবিক ব্যাপার। আর ভিন্স ম্যাকম্যানকে দেখে মানে অস্টিন থিওরি হয়তো এটাই মানে অস্টিন থিওরি তো কি আর বলবে ভাই, অস্টিন থিওরি কিছু বলতে পারছে না ভাই, হেরে গেছে বলে কথা। কিন্তু পেট ম্যাকাফি ওপর থেকে বলছে যে মানে কিছু হয়তো একটা ইঙ্গিত করেছে, ভাই আপনিও আসুন, আপনিও উঠুন, আপনার চেলা তো কিছু করতে পারেনি, আপনি দেখান আপনি বড় গুরু কি করে নিতে পারেন। অ্যান্ড তারপরে ভাই ভিন্স ম্যাকম্যান 77 ইয়ার্স ওল্ড ভিন্স ম্যাকম্যান উঠে পড়েছে মানে পেট ম্যাকাফির সামনে ফেস আপ করতে। আর ভাই ভিন্স ম্যাকম্যান যেরকম ভাবে ড্রেস ফেস খুললো, শার্ট ফার্ট খুললো, মানে সত্যি বলতে গেলে থান্ডারাস লেগেছিল। অ্যান্ড ইটস অফিসিয়ালি স্টার্ট হয়ে গেল ভাই পেট ম্যাকাফি ভার্সেস ভিন্স ম্যাকম্যানের ম্যাচ, যেটা আমরা পসিবলি ভাবছিলাম কি এটাও কি হতে পারে, কিন্তু সেটা হয়ে গেছে। মানে কিচ্ছু বলার নেই, মানে পেট ম্যাকাফির কাছে একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট, মানে তুমি চেয়ারম্যানের সাথে ফাইট করছো তো কিচ্ছু বলে নেই। কিন্তু গাইস ওভারঅল ম্যাচটাকে আমি কি বলবো, মানে এই ম্যাচটাকে জাস্ট হাই লেভেলের তো বুকিং তো কিছু করা যেত না। আর স্বাভাবিক ভাই ভিন্স ম্যাকম্যান এখানে এমন অ্যাক্ট করতোই, তো পেছন দিয়ে অস্টিন থিওরিরও স্বাভাবিক ব্যাপার একটুখানি ডিস্ট্রাকশন দেখতে পাওয়া যায়, ভাই পা ধরে ওরকম ভাবে টানলে আর কি বলবো। কিন্তু অবভিয়াসলি গাইস এখানে ভিন্স ম্যাকম্যান হারিয়ে দেয় পেট ম্যাকাফিকে। আর স্বাভাবিক ব্যাপার গাইস ভিন্স ম্যাকম্যান আর অস্টিন থিওরি রিং এর ওপর থাকে, সেলিব্রেট করছে। আর ভিন্স ম্যাকম্যান স্বাভাবিক ব্যাপার অস্টিন থিওরিকে আগে পুশ করে দিয়েছে, ভাই তুই এখন ফিউচার তো তুই এগো। কিন্তু ওই টাইমে ভাই গ্লাস ব্রেক, মানে কি বলবো, মানে আবার সেই মানে মিউজিক, আবার সেই হিট অ্যান্ড স্টোন গোল স্টিভ অস্টিন চলে আসে। আর স্টিভ অস্টিন এসে যায়, আর ভিন্স ম্যাকম্যান ভাবতে পারে কি বলছে কিছু বুঝতে পারছে না, ভিন্স ম্যাকম্যান জাস্ট শক হয়ে গেছে। অস্টিন ধরে একটুখানি বোধহয় বেশি ভাবলো যে ভাই আমিও স্টোন গোলকে একটুখানি ওড়াতে যাই, তারপরে খেয়ে গেল স্টার্নার। অ্যান্ড দেন ভিন্স ম্যাকম্যান বলছে ভাই বাচ্চা ছেলে ভুল করে দিয়েছে ভাই, জান আর কিছু করা যাবে। কিন্তু স্টোন কোল্ড স্টিভ অস্টিন তারপর অফার করলে একটা বিয়ার, আর ভিন্স ম্যাকম্যান ভাবছে খাবো কি খাবো না, খাবো কি খাবো না, লাস্টে খেয়ে নিল। আর তার সাথে সাথে একটা খেলো হচ্ছে স্টার্নার। কিন্তু অনেস্টলি বলতে ভাই তোমরা যারা স্টার্নারটা দেখেছো, আমি সত্যি মানে দেখে মানে আমার যে হিলোরিয়াস লেগেছে। মানে স্টোন কোল্ড স্টিভ অস্টিন যতবার যাকে স্টার্নার দেয় না, মানে একজন এমন এমন ভাবে ডাইভ মারে। ইভেন গাইস তোমরা লাস্ট নাইটে দেখেছিলে ভাই ব্রায়ান স্যাক্সন কিরকম ভাবে ডাইভ মেরেছিল, মানে পড়ে যেভাবে ভাই কিচ্ছু বলা যায়, মানে কি বলবো ভাই, মানে যেরকম ভাবে ড্রপ খায় তো কিচ্ছু বলা নেই। ইভেন অস্টিন থিওরির ড্রপটা তো হেভি ছিল, কিন্তু ভিন্স ম্যাকম্যানটা একটু বেশি যেন পচ হয়ে গেছিল। কারণ ভিন্স ম্যাকম্যানকে যখন মানে পেটে লাথিটা মেরেছিল, ও একটুখানি ওদের পেছনে চলে গেছে, সামনে চলে গেছে। ইভেন গাইস স্টোন কোল্ড স্টিভ অস্টিন ওকে ধরে স্টোনার কি মারবে, ওই টাইমে গাইস মাথা পেছনে চলে যায়। তো এরকম অনেক কিছু অ্যাক্ট হয়েছে। আমার মনে হয় ভাই ভিন্স ম্যাকম্যান একটুখানি বয়সের তারতম্যতা লক্ষ্য করা যায়, তো কিচ্ছু বলার নেই। কিন্তু অবভিয়াসলি গাইস এটা সত্যি বলতে গেলে খুবই হিলোরিয়াস হয়েছে, দেয়ার নো ডাউট। কিন্তু হ্যাঁ ওভারঅল যদি রেটিং করি তাহলে আমি ভিন্স ম্যাকম্যান আর পেট ম্যাকাফির ম্যাচকে আমি কি রেট করবো। কিন্তু হ্যাঁ ওভারঅল যদি সেগমেন্টটা তুমি রেট করো তাহলে ভাই 5 আউট অফ 5 তো স্বাভাবিক ব্যাপার পাবে। কিন্তু স্পেশালি অস্টিন থিওরি আর পেট ম্যাকাফির ম্যাচটা কিন্তু অনেস্টলি ঠিকঠাক ছিল, 4 রেটিং তো পাবে। আর ওভারঅল গাইস সেগমেন্টটা তো 5 আউট অফ 5 পাবেই, দেয়ার নো ডাউট। At the end guys আমাদের biggest WrestleMania main event বলে কথা ভাই, ব্রক লেসনার WWE চ্যাম্পিয়ন ভার্সেস ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেন্স, যে জিতবে সে হয়ে যাবে আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। সো গাইস এই ম্যাচটার উপর সবার বেশি এক্সাইটমেন্ট ছিল, সারা ব্যাপারে এক্সপেকটেশনও প্রচুর ছিল। হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে প্রেডিক্টেবল ছিল যে রোমান রেন্স জিততে চলেছে, কিন্তু সত্যি বলতে গেলে আমরা ভেবেছিলাম যে এতে হয়তো কিছু নতুন ফ্লেভার আসবে। আর শুরুতে ব্রক লেসনার যথেষ্ট ভালো ডমিনেট করছিল রোমান রেন্সের উপর, আর লাস্টে পল হেমনের একটুখানি ডিস্ট্রাকশনের চোটে ব্রক লেসনার খেয়ে যায় থ্রু ব্যারিকেড স্পিয়ার ফ্রম রোমান রেন্স। আর তারপরে রোমান রেন্স আবার ডমিনেট করা শুরু করে, রোমান রেন্সের থেকে আমরা সুপারম্যান পাঁচ দেখতে পাই, স্পিয়ার দেখতে পাই, ব্রক লেসনার কিক আউট করে, ব্রক লেসনার তরফ থেকে জার্মান সুপ্লেক্স F5 দেখতে পাই, রোমান রেন্স কিক আউট করে। কিন্তু আবার সেই পুরনো পন্থা আবার শুরু হয়ে যায়, মানে সেই রেফারিকে মানে কি বলবো, রোমান রেন্স স্পিয়ার দিতে যায় ব্রক লেসনারকে, মানে নিয়ে রেফারিকে ধাক্কা মেরে দিল, তারপরে লো লাগিয়ে দিল ব্রক লেসনার উপর। দেন আবার সেই বেল্ট দিয়ে অ্যাটাক করা, সেই মাথার উপর ধাক্কা মারা। তো ওভারঅল গাইস বলা চলে যে এটা এখন খুবই কমন, মানে আমার সত্যি বলতে গেলে খুবই আজব লেগেছে, মানে ক্রাউন জুয়েলের মতো সেম টু সেম করেছে। কিন্তু হ্যাঁ এবারে ব্রক লেসনার কিকস আউট করেছে, আমার মনে হয়েছিল তাহলে কি ব্রক লেসনার জেতার চান্সেসটা বেশি আছে। তার কারণ হচ্ছে মানে ওটাই দেখানো হচ্ছে যে ক্রাউন জুয়েলে যেভাবে তুমি হারিয়েছো আমাকে, তো আমি এবারে আর হারবো না, তো এরকম ভাবে ফ্লেভারটা দেওয়ানোর চেষ্টা করেছে। কিন্তু তারপরে পুরো ম্যাচটা ঘুরে যায় একটা হাতসার কারণে, যেখানে রোমান রেন্সের হাত ইনজিওর্ড হয়ে যায় কারণ ব্রক লেসনার কিমুরা লক দিয়ে দেয়। আর তারপরে রোমান রেন্স কিছুভাবে রিকভার তো করে নেয়, মানে নিজেকে সামলে নেয়। আর অ্যাট দ্য এন্ড গাইস একটা স্পিয়ারে রোমান রেন্স হারিয়ে দেয় ব্রক লেসনারকে, আর হয়ে যায় আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো সত্যি বলতে গেলে মানে ম্যাচটার এক্সপেকটেশন এক্সাইটমেন্ট যেরকম দিকে ছিল ওরকম ভাবে অতটা বেশি শেষ হয়নি। আর বলা যেতে পারে রোমান রেন্স ইনজিওর্ডও হয়ে গেছে, তো এটাও একটা খুবই আলাদা ব্যাপার। তো সত্যি বলতে গেলে ম্যাচটা
ওরকম লাগেনি যতটা ফ্যান্স ভেবেছিল হয়তো প্রচুর গ্রেটেস্ট হবে, কিন্তু হ্যাঁ এই ম্যাচটার মধ্যে স্টিপুলেশন নেই, কিছু নেই, তো এর থেকে আর বেশি বড় আর কি সেল করবে মানে ম্যাচটার ক্ষেত্রে। তো তবে হ্যাঁ সত্যি বলতে গেলে তো আমি ভেবেছিলাম বোধ বা অনেকেই ভেবেছিল যে এরপরে হয়তো ডোয়েন জনসন গাইস রক রোমান রেন্সকে ফেস অফ করবে আর সাহেব রেসলমেনিয়া 39 এর জন্য একটা চ্যালেঞ্জ সেট হবে, কিন্তু এরকম কিছুই আমরা দেখতে পাইনি। তো সত্যি বলতে গেলে এখানে আমাদের এক্সপেকটেশনটা একটুখানি ডাউন হয়েছে। যদি বলো গাইস রেটিং এর কথা তাহলে গাইস ওভারঅল বলা চলছে হ্যাঁ আমরা জানতাম যে কি হতে চলেছে, রোমান রেন্স জিততে চলেছে, কিন্তু আমরা এটাও ভেবেছিলাম হয়তো যে রক হয়তো ফেস করবে, তাই ওই দিকটা আমাদের কাছে পূরণ হয়নি। আর বলা যেতে পারে ম্যাচের মধ্যে ওই সেম জিনিস কেন করেছে আমি সত্যি খুব অবাক হয়েছি, তাই জন্য এটা 3.5 ছাড়া আর বেশি আর কি রেট দেবো। হ্যাঁ ট্রাইবেল চিফ আসে বলে কথা, কিন্তু সত্যি বলতে গেলে ম্যাচের রেজাল্টের থেকে শুরু করে এটা সত্যি খুব আজব লাগে। হ্যাঁ প্রচুর জন বলবে যে রোমান রেন্স জিতলো আবার সে একতরফা, কিন্তু গাইস তোমরা ভাবো যে একটা সময় ছিল যখন হাল্ক হগান জন সিনা গাইস এরকম প্রচুর লংগেস্ট টাইম কিন্তু টাইটেলকে ধরে রাখতো, হ্যাঁ বোরিং লাগতো, সেখান দিয়ে কিন্তু তারা গ্রেটেস্ট হয়েছে, তাই জন্য রোমান রেন্সকেও কিন্তু গ্রেটেস্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো রোমান রেন্সের জার্নি বাকি আছে, তার কারণ হচ্ছে গাইস রোমান রেন্সের সামনে এখন এমন একজন স্টারকে থ্রেড বানানো হবে যে নেক্সট লেভেল শাইন করবে। এখন নেক্সট লেভেল শাইন মানে এটা নয় যে হয়তো কোনো ফিউচার সুপারস্টার, কিন্তু এমন সুপারস্টার যে হয়তো এতদিন হয়তো ডাব্লিউডাব্লিউই টাইটেলকে কখনো হোল্ড করেনি বা ওই পোস্টারে যায়নি, কিন্তু খুব তাড়াতাড়ি যেতে চলেছে। হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো কোডি রোডস, হ্যাঁ অনেকে বলবে ড্রিউ ম্যাকিন্টায়ারও হতে পারে, কিন্তু পসিবলি গাইস কোডি রোডস এন্ড ড্রিউ ম্যাকিন্টায়ারকে বোথকে গাইস এজ এ চ্যালেঞ্জার হিসেবে হয়তো রোমান রেন্সের সামনে রাখা হবে, কারণ দুটো টাইটেল আছে বলে কথা। আর গাইস তোমরা জানো যে বেকি লিঞ্চ যখন বোথ টাইটেল জিতেছিল তখন মানি ইন দ্য ব্যাংকে দুজনকে ফেস করেছে শার্লেট ফ্লেয়ার এন্ড লেসলি ইভান্স, তো এখানে হয়তো পসিবলি এরকম হতে পারে। কিন্তু হ্যাঁ আমি চাইবো যে কোডি রোডস আর রোমান রেন্সের ম্যাচটা যেন একটা বড় স্টেজে হয়, নেক্সট রেসলমেনিয়া নয়, কিন্তু যেন সামার স্ল্যামের দিকে হয় তাহলে যথেষ্ট ভালো, মানে একটা আলাদাই ফিলিং আসবে। কোডি রোডসের ক্ষেত্রে একটা গ্রেটেস্ট ব্যাপার আসবে, কিন্তু হ্যাঁ রোমান রেন্সের ইনজুরিটা সত্যি বলতে গেলে খুবই চাপের হয়েছে, তো কিচ্ছু বলার নেই। তো গাইস নাইট 2 সেরা হয়েছে সমস্ত দিক দিয়ে, কিন্তু এনিথিং গোস ম্যাচ সত্যি থান্ডারাস হয়েছে। আর হ্যাঁ ভাই রেসলমেনিয়াতে ভিন্স ম্যাকম্যান দেখিয়ে দিয়েছে ভাই ফ্যান্সরা যা চায় আমি তাই দিয়েছি, ইভেন সে নিজে রেসেল করেছে। হ্যাঁ রক আর রোমান রেন্সের ফেস অফটা হয়নি, হতে পারে রকের খুবই বিজি শিডিউল, কিন্তু কিচ্ছু করেনি, কিন্তু পসিবল এটা হবে, এটা ভাই রেসলমেনিয়া কি বলবো, হ্যাঁ রেসলমেনিয়া 39, তো হ্যাঁ রেসলমেনিয়া 39 হবেই হবে, নিশ্চয়ই হবে। কিন্তু হ্যাঁ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানাও কেমন লেগেছে, তোমাদের রেসলমেনিয়া ফেভারিট মোমেন্ট কি সেটাও তোমরা লিখে জানাতে পারো। সত্যি বলতে গেলে ভিডিও দেরি করে আসছে, কিন্তু সত্যি মানে যত স্ট্রেস বডিতে তৈরি হয় না, যত মানে বলতে গেলে প্রেশার ক্রিয়েট হয় না, মানে সারাদিন সমস্ত কিছু করার পর তো ভিডিওটা বানালে সত্যি খুব রিল্যাক্সেশন ফিল করি, তো তার জন্যই ভিডিওটা বানানো। যত রাতেই হোক ভিডিও একটা তো দেবোই, কেউ দেখুক না দেখুক, কিন্তু এটাই আমার কাছে একটা আলাদাই আনন্দ। তো দেখা হচ্ছে নেক্সট শোতে।